গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি। আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন তাহলে জুলাই সনদ, জুলাই মাস সার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। তারা বলেছেন এগুলো সংবিধানে নাই। এগুলো যদি সংবিধানে নাই তারপরে ঐকমত্যের ভিত্তিতে বিশেষ সার্কামস্ট্যান্সে সেগুলি করা হয়েছে। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, সংবিধানে তো সরকার পালিয়ে যাওয়ার বিধানও নাই, সংবিধানে তো অবশ্যই গণভোটের বিধানও নাই, সংবিধানে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায় যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন এবং এর মধ্যে থেকে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন। আমরা দেখছি যে সংসদের ডেপুটি স্পিকারের বিষয়ে কথা বলছেন, অথচ ঐকমত্য কমিশনে ঐকমত্য হয়েছিল যে সবগুলো বিষয়ে আমরা একটা জায়গায় এসেছিলাম এবং সেটা গণভোটের মাধ্যমে জনগণের লেজিটিমেসি নেওয়া হয়েছিল সেটার পক্ষে। কিন্তু এখন এক ধরনের সাপলুডো খেলার মতো পিক অ্যান্ড চুজ করা হচ্ছে যে এটা আমরা করছি এবং আমরা এখানে উদারতা দেখাচ্ছি, একজন উদারতা দেখানোর মতো পপুলিস্ট কার্যক্রম হচ্ছে বলে আমরা মনে করি। এর মধ্যে প্রেক্ষাপট জুলাই সনদ এবং গণভোট এটার কিন্তু ফলাফল বাতিল হতে যাচ্ছে। হাইকোর্ট থেকে আগামীকালকে এটা রায় দেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে অ্যাডভোকেট শিশির মনির তিনি জানিয়েছেন যদি এই গণভোট এবং এই জুলাই সনদ বাতিল হয় তাহলে সংবিধানের কোথাও নেই এই 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং এই অন্তর্বর্তী সরকার, এ ধরনের কোনোটাই সংবিধানে নেই। তাহলে এটা যদি জুলাই সনদ এবং এই গণভোট যদি বাতিল হয় তাহলে এই নির্বাচনের ফলাফল এবং এই নির্বাচনও বাতিল হবে, এমনটাই দাবি জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এনসিপি নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ তারা কিন্তু বলেছেন যে তারা ইচ্ছাকৃতভাবে আদালতে জোর করে তারা এই রায়টা বাতিল করতে যাচ্ছে এবং এই জুলাই সনদ এবং গণভোটের রায় বাতিল করতে যাচ্ছে। দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে আগামীকালকে গণভোটের রায় দিবে, সেই গণভোটের রায় কি টিকবে না বাতিল হয়ে যাবে। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনারা অনেকেই প্রার্থী ছিলেন, আপনারা এবার ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন নাই। আপনাদের জন্য আমাদের মেসেজটি হচ্ছে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমরা সাধারণ মানুষ 11 দলকে যে ব্যাপক হারে ভোট দিয়েছিল, আমরা সেই ভোট ধরে রাখতে পারি নাই। সেই ভোট যদি আমরা সম্পূর্ণভাবে ধরে রাখতে পারতাম নির্বাচনের ফলাফল অন্যরকম হতো। যেটা জাতীয় নির্বাচনে আমরা পারি নাই সেটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা করে দেখাতে চাই। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায় যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই একই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার পতন শুরু হয়েছিল। ফলে এখন যারা সরকারে আছেন আপনাদের প্রতি স্পষ্ট আহ্বান থাকবে, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। আমরা গণভোটের গণরায়ের মাধ্যমে এই বাংলাদেশ, এই নতুন সরকারের যাত্রা শুরু হোক, নতুন সংসদের যাত্রা শুরু হোক, সেটা প্রত্যাশা করি। তৃতীয় চতুর্থত আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই আধিপত্যবাদ কেবল ভারতীয় আধিপত্যবাদ না, বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে যেই পরাশক্তি যাবে সেই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাম্প্রতিক সময়ে এই ইরান এবং আমেরিকার যেই দ্বন্দ্ব, যেখানে মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করা হয়েছে, সেই প্রেক্ষিতে যেই প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। বাংলাদেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়ল কিনা সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ তৈরি করেছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। কেন তাকে দায়িত্ব দেওয়া হলো?
কোন পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো, এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর পুরস্কার হিসেবে দেওয়া হলো কিনা সেই প্রশ্ন আমাদের কাছে পরিষ্কার হয়নি। বাংলাদেশের এই বর্তমান সরকার সেই প্রশ্ন পরিষ্কার করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন তাহলে জুলাই সনদ, জুলাই মাস আপসার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। তারা বলেছেন এগুলো সংবিধানে নাই। এগুলো যদি সংবিধানে নাই তারপরে ঐকমত্যের ভিত্তিতে বিশেষ সার্কামস্ট্যান্সে সেগুলি করা হয়েছে। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, সংবিধানে তো সরকার পালিয়ে যাওয়ার বিধানও নাই, সংবিধানে তো অবশ্যই গণভোটের বিধানও নাই, সংবিধানে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। তাহলে এগুলো কী করে হয়েছে? এগুলো সবগুলো হয়েছে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মোকাবেলা করতে গিয়ে আইনগতভাবে সলা পরামর্শ করে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের 2 দেয়ালের 4 দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসার্জকে ফয়েল করে দেওয়া যায় না। যদি আমরা বলেছি এটাই, এবং এখানে তাও বলেছেন যে দ্বিতীয় সংসদ শপথ কে নেবেন, কে দিবেন? এই আইনের 8 ধারায় বলা আছে দ্বিতীয় শপথ তিনিই দিবেন, যিনি সংসদ সদস্যদের শপথ দিবেন তিনিই দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এখানেও প্রধান নির্বাচন কমিশনার দিবেন। স্পষ্ট আইনের বিধানকে ওনারা এখন এসে বলছেন এগুলো অসাংবিধানিক। এগুলো যদি অসাংবিধানিক হয় তাহলে হয়তো তারা ক্যালকুলেট করতে পারছেন না নির্বাচনও কিন্তু অসাংবিধানিক হবে। এটা যদি অসাংবিধানিক হয় তাহলে মধ্য রাস্তায় এসে গণভোট যে করা হলো এটাও অসাংবিধানিক হবে। গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকেও বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নেবেন আরেকটাকে নেবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধান। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয় তাহলে ভালো করে দেন, বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সব কিছু আন্ডান করে দেন। তা যদি করেন, তা যদি করতে চান করেন, একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন, কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি, এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের প্রতি একটা উপহাস। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এই উপহাস কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো কোর্ট, কোনো আদালত কারো পক্ষেই করা উচিত নয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে না সরকার হয়েছে, তার আগে তো সরকার ছিল না, এ দেশকে পরিচালনা করেছে। এই বাস্তবতাকে ভুলে গিয়ে কিতাবি এলেম নিয়ে আদালতের ভিতরে গণভোটকে যদি বাতিল করার চেষ্টা করা হয় তাহলে আমরা বলবো তাই যদি চান তাহলে পুরাটা রিভিউ করেন। 12 তারিখে সংসদ বসছে, সংসদ ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না, সংসদ ঠিক করবে কোন অংশ 2/3 মেজরিটিতে পাশ করবে কোনটা পাশ করবে না। আদালতের কাজ কি? আদালত ঠিক করবে? আদালত বলতে পারবে এটা যে জুলাই অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা গণ অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক? এটা তো আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অফ দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাইতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।